এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে, এক পলকে ভালোবেসে ফেলেছি তোকে। লুকোবে কোথায় বলো আমাকে ছেড়ে, সখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। দেখা দেবে কি বলো, দেখা দেবে কি, সখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। নির্ঘুম রাত কাটে চাঁদেরও সাথে, তোকে ভেবে মরিয়ে তারারাও জানে। স্বপ্ন কত দেখি একা বসে থেকে, পলক তো পড়ে না তোর মিষ্টি হাসিতে। দেখা দেবে কি বলো, দেখা দেবে কি, সখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি, সখী তোরে গোপনে ভালোবেসে যাই আমি। প্লিজ নমি, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি তোমাকে বসতে বলছি, প্লিজ একটু বসো। সব কথা শোনার পর যদি মনে হয় যে তুমিই ঠিক, তাহলে বিশ্বাস করো আমি আর তোমাকে জোর করব না। আজলানের অনমনীয় জেদ আর আকুলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। এক প্রকার অনিচ্ছা আর ক্ষোভ নিয়েই সে সোফাটায় ধপ করে বসে পড়ল। আদনান মায়ের কোলে ঘেঁটে তখনও গোল গোল চোখে আজলানকে দেখছিল। আজলানও সেটা দেখেছে, কিন্তু তাকাতে পারছে না সে। নিজের ছেলে হয়েও তার দিকে তাকাতে তার ভাবতে হচ্ছে। ওর দিকে চোখ পড়লেই কলিজা মোচড় দিয়ে উঠছে আজলানের। আজলান নাওমির মুখোমুখি একটা সিঙ্গেল সোফায় বসলো, কিন্তু কথা শুরু করার আগে সে ভেতরের রুমে গিয়ে তাকিয়ে গলা উঁচিয়ে ডাকলো, আবরার, তুহি, তোমরা প্লিজ ড্রয়িং রুমে এসো। আমি চাই আজ যা কথা হবে তা তোমাদের সবার সামনেই হোক। আবরার আর তুহি ভেতরের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। তুহির মুখে তখনও অসন্তোষের ছাপ স্পষ্ট, আর আবরার বেশ গম্ভীর। সবাই বসার পর আজলান একটা গভীর শ্বাস নিয়ে নাম্মির দিকে তাকালো। তার কণ্ঠস্বরটা সিরিয়াস। আমি এখনো জানি না আমাদের সাথে এই জঘন্য কাজটা কে করেছিল। আমি তোমাকে ইচ্ছে করে ভুল বুঝিনি। তুহি চুপ থাকতে পারল না, কথার মাঝেই বলে উঠল, নিজের স্ত্রীকেই তো আপনি চিনতে পারেননি। এতই যখন টান, তাহলে ওকে চিনেননি কেন? আদনানকে আদনানকে চুরি করা বাচ্চা বলতেও তো আপনার বাধেনি। কথার মাঝেই কথা বলার আবরার বিরক্ত হলো, কিন্তু আজলান বিচলিত না হয়ে বলল, আমি আদনানকে চুরি করা বাচ্চা বলিনি, আমি উদাহরণ দিয়েছিলাম। তাছাড়া নমিকে আমি কখনো এই বেশে দেখিনি। আমি নিশ্চয়ই আমার চেম্বারে আসা কোনো নারীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব না, এটা আমার পেশাগত নীতিতে পড়ে না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এই নিকাবের আড়ালে নমিকে চট করে চিনতে পারত না। তুহি চুপ হয়ে গেল। এক পর্যায়ে নামি মুখ খুলল, জীবনের এমন এক পর্যায়ে কাটিয়ে এসেছি যেখানে দুনিয়ার দিকে তাকালে দেখতাম অনেক মানুষ, কিন্তু আমার আপনের তালিকায় একজনও নেই। এত এত লোকের ভিড়ে কেউ যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে এমন কেউ ছিল না। তখন সব দিক শূন্য, দিশেহারা আমি। কিন্তু ভুলে গিয়েছিলাম পুরো দুনিয়ায় কেউ না থাকলেও একজন থাকে যে কখনোই মুখ ফিরিয়ে নেয় না, মহান আল্লাহ তাআলা। মনে পড়তেই ফিরে গেলাম তার দরবারে। আর এই কারণেই আমার এই পরিবর্তন। ধাক্কা খেয়ে শিখলাম
মহান রব ছাড়া আপন বলতে কিছুই নেই। আর ওনার দয়াতেই আজ আমি আর আমার আদনান এই কঠিন শহরে কঠিন জীবনে মাথা উঁচু করে বেঁচে আছি। তুহি কিছু বলতে চাইলে আবরার থামিয়ে দিয়ে বলল, তুহি প্লিজ আগে ওনাকে কথা শেষ করতে দাও। আজলান দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, আমি জানি না কে সেই ডায়েরিটা আমার ড্রয়ারে রেখেছিল, আর কেই বা বেনামি চিঠিগুলো দিয়েছিল, তার হদিস আমি আজও পাইনি। আমি শুধু এতটুকু বুঝতে পেরেছি আমরা দুজনেই কোনো এক তৃতীয় ব্যক্তির কুৎসিত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, যার একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের আলাদা করা। ডায়েরি, চিঠি? বলে তুহি নামির দিকে তাকালো। নামি ঘাড় উঁচিয়ে মাথা নাড়ল, অর্থাৎ এই বিষয়ে সে কিছুই জানে না। আজলান নামির দিকে তাকিয়ে দেখলো ওর মুখে বিস্ময়, তুহির মুখটাও হাঁ হয়ে গেছে। আজলান বুঝতে পারলো 3 বছর আগে থেকেই পর্দার আড়াল থেকে যে খেলাটা খেলা হয়েছিল তার একটা বড় অংশ নামি নিজেও কোনো দিন জানতে পারেনি। নামি সন্দেহ চোখে তাকিয়ে বলল, কিসের ডায়েরি, কিসের চিঠির কথা বলছেন আপনি? এটা আপনার মন গড়া গল্প নয়, তার গ্যারান্টি কি? মন গড়া গল্প বলার কি দরকার আমার? যা ক্ষতি হওয়ার তা কি আমার হয়নি? সেই ডায়েরি এবং চিঠিগুলো আমি বহু আগেই পুড়িয়ে ফেলেছি। তুহি প্রশ্ন করলো। কি ছিল ডায়েরিতে? নামির ড্রয়ার থেকে একটা ডায়েরি পেয়েছিল আজলান, যেখানে লেখা ছিল নামি আজলানকে কখনোই মেনে নিতে পারেনি, আজলানের অগোচরে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে। এরপর আজলান চিঠি আর ফোন মেসেজের সব কথা খুলে বলল। নামি স্তব্ধ হয়ে আজলানের কথাগুলো শুনছিল। তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে হতভম্ব হয়ে বলল, আমি কোনো দিন ডায়েরি লিখতাম না, আর না কোনো চিঠি আমার কাছে এসেছে। আর আমার জীবনে আপনি ছাড়া। বলতে বলতে নামির গলাটা ধরে এলো। অপমানে আর তীব্র যন্ত্রণায় তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। আজলান ধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু সেই ডায়েরির হাতের লেখাটা হুবহু তোমার ছিল। অনেক চেষ্টা করেছি কোনোভাবে মিলানোর যে লেখাটা তোমার নয়, কিন্তু সেখানে আমি ব্যর্থ। এমন কোনো নিখুঁত লোক আমার পেছনে লেগেছিল যে তোমার হাতের অক্ষরগুলো অবিকল নকল করতে পেরেছিল। সেদিন ওই ডায়েরিটা দেখার পর আমার মাথায় কাজ করেনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি কেউ একজন খুব ঠান্ডা মাথায় আমাদের তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে। সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। এত কিছু তারা কল্পনাও করেনি। আপনি এসব নমির সাথে আলোচনা না করেই ওকে ভুল বুঝলেন? ওকে কি বলা উচিত ছিল না? আজলান শান্ত চোখে নামির দিকে তাকালো। নামি তাকিয়ে থাকতে পারল না, সে চোখ নামিয়ে নিল। আজলান সেভাবেই তাকিয়ে বলল, সেটা ওকেই বলতে বলো। আমি তোমাকে জিজ্ঞেস করিনি নমি। নামি চুপ হয়ে আছে। আজলান হতাশার সুরে বলল, নমিকে আমি সেদিনই জিজ্ঞেস করেছিলাম, যেদিন আননোন নাম্বার থেকে কল এসেছিল, কিন্তু নমি ভেবেছিল আমি তাকে সন্দেহ করছি। ইভেন যখন আবরারের ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম তখন সে কতটা রিয়াক্ট করেছিল জিজ্ঞেস করো তাকেই। নামি ফুঁসে উঠে বলল, আমি রিয়েক্ট করেছি? কেন করেছিলাম সেটা আপনার ওই বড় বড় কৈফিয়তের মাঝে খুব সুন্দর চেপে গেল। বরং আমি খুব কম রিয়াক্ট করেছি বলতে হয়। শুধু আমার দোষটাই দেখলেন, নিজেরটা ঢেকে দিলেন। মানে আমি তো বলেছি তোমাকে ভুল বোঝাটা আমার ভুল ছিল। সেটা তো কোনো ভুলই নয়, এর চেয়ে বড় অপরাধ করেননি। আজলান অবাক চোখে তাকিয়ে বলল, কিসের কথা বলছো নওমি? পরিষ্কার করে বলো। আপনার চরিত্র তো ধোয়া তুলসী পাতা। আপনি ঘরে বউ রেখে বাইরে সম্পর্ক রাখেননি। আজলান চিল্লিয়ে বলল, হোয়াট? কি বলছো এসব? আমি কেন বাইরে কারোর সাথে সম্পর্ক রাখতে যাব? আজলান চিল্লিয়ে বলল। নামি চুপ করে গেল। তুহি আর আবরার মুখ চাওয়াচাবি করলো। আজলান আবার বলল। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। নামি ঠান্ডা স্বরে বলল,
আপনার ডক্টর একজন ফ্রেন্ড যে ছিল, ওনার সাথে আপনার সম্পর্ক ছিল না? কে? কার কথা বলছো নবমী? তুমি তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার কি সব ভেবে নিয়েছো তুমি? নামি চোখের সামনে ভেসে উঠল কিছু ছবি, যেগুলো তাকে দেখানো হয়েছিল। আহিলের মধ্যে পরিবর্তন আসার পর নামি এক প্রকার চিন্তায় পড়ে গিয়েছিল। তখন তাদের বাড়িতে আসা যাওয়া করত ডক্টর সামিয়া রহমান। আহিলের বন্ধু হিসেবে সামিয়া ভালোই পরিচিত ছিল। হুট করে নামির সাথে তার ভাব বেড়ে গেল। সবসময় চেষ্টা করতো ওর সাথে থাকতে, কথা বলতে। নামি ততদিনে আহিলের চিন্তায় ডুবে থাকতো। ওর চোখ মুখ শুকিয়ে গিয়েছিল, আর এইটা চোখে পড়েছিল সামিয়ার। সে একদিন এসে তাকে বলেছে, কি হয়েছে তোমার? চোখ মুখ এমন হয়ে আছে কেন নমি? নামি লুকানোর চেষ্টা করে বলল, কিছু না আপু, এমনি। নামির এই হালকা জবাব সেই দিন সামিয়াকে থামিয়ে রাখতে পারিনি, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক ধূর্ত বিষাক্ত হাসি, যেটা নাওমির চোখের আড়ালেই রয়ে গেল। সে নাওমির পাশে বিছানায় এসে বসে অত্যন্ত দরদ মাখানো গলায় বলেছিল, আমাকে বোন ভেবে বলতে পারো নমি। আমি বুঝতে পারছি তুমি কোনো একটা সমস্যায় আছো। নাওমিকে জোরাজোরি করলেও নাওমি সবটা বলে দেয়। সামিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমাকে আজ কিছু সত্যি কথা বলবো, কেমন? বিশ্বাস করলে বলবো, না হলে থাক। নাওমি অবাক হয়ে বলেছিল, কি সত্যি আপু? সামিয়া হতাশার সুরে বলল, তোমার বিশ্বাস না হতেই পারে, কিংবা খারাপ লাগবে আমি জানি, কিন্তু তোমার কষ্ট আমি দেখতে পারছি না, তাই বলার সিদ্ধান্ত নিয়েছি। নাওমি চুপ করে শোনার প্রস্তুতি নিয়েছে। সামিয়া বলতে শুরু করলো, তোমার ভালোর জন্যই তো আমাকে এই অপ্রিয় সত্যিটা বলতে হচ্ছে নওমি। সেটা হলো, আহিল আর আমি মেডিকেল কলেজের শুরু থেকেই একজন আরেকজনকে ভীষণ পছন্দ করতাম, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ও তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। বাকিটুকু শোনার আগেই নাওমির পায়ের তলার মাটি সরে গেল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে কিছু বলার ভাষা পাচ্ছিল না। অবশ্যই সামিয়া সুযোগও দিচ্ছিল না। সে নিজের মতো করে বলতে শুরু করলো, আমি জানি তোমাকে এই ব্যাপারে আহিল বলেনি। পুরুষ মানুষ প্রথম প্রথম নতুন নারীর নেশায় ঘোরে নমি। আহিলও তাই করেছিল। ও ভেবেছিল আমার প্রতি ওর বিরক্ত এসে গেছে। তুমি তো নতুন, তাই তোমার প্রতি বিরক্ত আসবে না। ইভেন হয়তো চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি তোমার সাথে মানিয়ে নিতে। এরপরে সে সরে আসে, আমার সাথে আগের মতো সম্পর্ক তৈরি করে। আমিও কি করি বলো? আমি তো ওকে ভালোবাসি, ফেরাতে পারিনি। সামিয়া অত্যন্ত ঠান্ডা মাথায় নাওমির বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল। কিন্তু নাওমি অবিশ্বাস করার চেষ্টা করে বলল, আপনি এসব কি বলছেন? আমি বিশ্বাস করি না, আহিল এমন ছেলেই না। সামিয়া তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই বুঝি তোমাকে অবহেলা করছে, অবিশ্বাস করছে, ছোট্ট বিষয়ও খুদ ধরছে। নাওমি থমকে গেল। আহিল ওকে অবিশ্বাস করছে, এই খবর বাইরে গেল কিভাবে? আহিল আর সে ছাড়া এটা কেউ জানার কথা না, কিন্তু সামিয়ার কথাই মনে হচ্ছে সবটা জানে। কি করে জানলো তাহলে? তাহলে কি আহিলই? ওর ভাবনার ছেদ ঘটিয়ে সামিয়া বলে উঠল, তুমি নিশ্চয় ভাবছো আমি কিভাবে জানলাম। তুমি বিশ্বাস না করলেও এটা সত্যি যে আহিলের সাথে আমার এমন একটা সম্পর্ক আছে যাতে সে সব আমায় বলে। না হলে তুমিই বলো, তোমাদের ব্যক্তিগত কথা আমি কিভাবে জানবো? নাওমির এহেন বোবা চাহনি রেখে সামিয়ার ব্যাগ থেকে ফোন বের করতে করতে বলল, আচ্ছা, তোমাকে আরো কিছু দেখাই। কিছুক্ষণ ফোন ঘেটে কিছু বের করে নাওমির সাথে ফোন ধরল। নাওমি প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে ফোনটা হাতে নিল। আহিলের সাথে সামিয়ার ছবি। স্লাইড করো, পাশে আরো আছে। নাওমির চোখের পলক ফেলতে ভুলে গেল। আহিল আর সামিয়া ভিন্ন ভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছে।
কখনো হাত জড়িয়ে, কখনো সামিয়া আহিলের কাঁধে মাথা রেখে, আরও অনেক রকমের ছবি যা কোনো সাধারণ কলিগ বা বন্ধুর সম্পর্কে পরিধিতে পড়ে না। নাওমি বিশ্বাস করবে কি করবে না সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে আরেকটা বোমা ফাটালো সামিয়া। নামির বিশ্বাসের শেষ খড়টুকুতেও আগুন লাগিয়ে ফোন কেড়ে হোয়াটসঅ্যাপে ওপেন করে আহিলের সাথে কয়েকটা কনভারসেশন দেখালো, যেখানে আহিলের নম্বর আর প্রোফাইল পিকচার স্পষ্ট দেখা যাচ্ছে। সামিয়া চ্যাটের ওপরের দিকে মেসেজগুলো স্ক্রল করতে দেখাতে দেখাতে বলল, এই যে দেখো, এগুলো কদিন আগের মেসেজ। নামি পাথরের মতো চোখ রেখে চ্যাটের লেখাগুলো পড়তে লাগলো। আহিলের নম্বর থেকে সামিয়াকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে অজস্র ভালোবাসার কথা। সময় দেখলো, যেই আহিল ডিউটি টাইমে ফোন ধরার সময় পায় না, সে নাকি ডিউটি টাইমে সামিয়ার সাথে আলাপে ব্যস্ত। একটা মেসেজে গিয়ে নাওমির চোখ আটকে গেল। মেসেজটা সপ্তাহখানেক আগে। সামিয়া, আমি এই জবরদস্তি বিয়ে আর এই মধ্যবিত্তের ঘেরা টোপ থেকে খুব শীঘ্রই মুক্তি চাই। সহ্য হচ্ছে না আমার। নাওমির সাথে আমি কোনোভাবেই মানিয়ে নিতে পারছি না। ও আমার যোগ্যই না। নাওমি যেন বিশ্বাসই করতে পারছিল না, আর বিশ্বাসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাচ্ছিল এক একটা মেসেজ দেখে। আরেকটি মেসেজে লেখা ছিল, আজ বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, সারাক্ষণ ওই মেয়েটার মুখ দেখতে ভালো লাগে না, এক একটা প্রশ্ন করতেই তাকে চুপ থাকাই যায় না, তুমি আজ চেম্বারে আসছো তো? মেসেজগুলো পড়া শেষ হতেই সামিয়া নাওমির হাত থেকে ফোনটা আলতো করে সরিয়ে নিল। তারপর নাওমি বরফ শীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় জড়িয়ে ধরে মুখে এক কৃত্রিম মায়া আর কান্নার ভান ফুটিয়ে বলল, প্লিজ নমি, তুমি আবার আহিলকে এইসব বিষয় কিছু বলতে যেও না। ও আমাকে কঠোরভাবে বারণ করেছে যেন তোমাকে কিছু না জানাই। ও নিজেই সঠিক সময় ব্যবস্থা, কিন্তু কি করব বলো? তোমার এই নিষ্পাপ আর মরা মুখটা দেখে আমার খুব মায়া লাগছিল। একজন মেয়ে হয়ে অন্য মেয়েকে এই ঠকে যাওয়ার আমি আর সহ্য করতে পারলাম না, তাই নিজের মুখেই সত্যটা জানালাম। সামিয়া সান্ত্বনা দিয়ে নাওমির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু নাওমির কানে তখন আর কোনো কথাই পৌঁছাচ্ছিল না। তার মনে হচ্ছিল চারপাশের চেনা পৃথিবী এক নিমেষেই কোনো এক অতল গহরে তলিয়ে যাচ্ছে। আহিলের হুটহাট পরিবর্তনের কারণ তবে এটা? কেন বিয়ের আগে বলল না সে বিয়ে করতে চায় না? এই কষ্ট তো সৎ মায়ের ব্যবহারের থেকে ভালো ছিল। নাওমির কথা শুনে আজলান হতবাক। হারহিম করা সত্যিটা যখন নাওমি এক এক করে উগরে দিচ্ছিল, তখন আজলান যেন চমকে চমকে যাচ্ছিল। তার নিজের অজান্তেই রাগে হাত পা কাঁপতে শুরু করলো, চোখ দুটো মস্ত বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে যাওয়ার আগেই নাওমি শক্ত কণ্ঠে বলল, আপনি আমার ছবি আর আন্নোন নম্বরে কল দেখে আমায় জেরা করে ফেললেন, আর আমি কিভাবে এত কিছু দেখে বিশ্বাস করতাম? আজলান বহু কষ্টে উচ্চারণ করলো, তুমি আমাকে তখন কেন বলোনি? আমি না হয় তুমি রিয়াক্ট করবে, ভুল বুঝবে ভেবে বলিনি, কিন্তু তোমার তো উচিত ছিল সামিয়ার কথা না শুনে একবার আমাকে জিজ্ঞেস করা। দরকার হলে তুমিও জেরা করতে। নাওমি একটা বড় শ্বাস নিয়ে নিজের ভেতরের কষ্ট লুকিয়ে বলল, সামিয়া আপু যেতেই আমি রুমে গিয়েছিলাম, কিন্তু তখনই আপনি আমাকে আপনার ভাইয়ের সাথে ছবি দেখে জেরা করতে শুরু করলেন, আর আমিও নিজেকে সামলাতে না পেরে চেঁচালাম। এর থেকেই শুরু হলো ঝগড়া। এরপর আর কিছু বলার সুযোগ হয়নি, যদিও আমার রুচি ছিল না। একদিকে আপনার ওই সন্দেহবাতিক রূপ, আমাকে অবহেলা করা, আর অন্যদিকে সামিয়া আপুর দেখানো আপনাদের ওই নিখুঁত মেসেজ আর ছবি। আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমি আর একটা মুহূর্ত এই সম্পর্কটা রাখার প্রয়োজন বোধ করিনি। আমি ধরে নিয়েছিলাম আপনি সামিয়ার কাছে ফেরার জন্যই আমাকে তাড়ানোর এই নোংরা নাটকটা সাজিয়েছেন। একটু থেমে আবার বলল, পরবর্তীতে আদনান আসার খবর জানার পর আমি ভেবেছিলাম আপনাকে বলবো,
চেষ্টাও করেছিলাম, কিন্তু আপনি শোনেননি। পরবর্তীতে আমি কিভাবে বিশ্বাস করতাম আমার বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসবে? আপনি যে আমায় নতুন অপবাদ দিবেন না, এটার কি গ্যারান্টি ছিল? হয়তো বলতেন এই বাচ্চাটাই আপনার না। নামি গলা ধরে এলো। এদিকে আজলান স্তব্ধ। নামি শেষ কথার পিঠে কথা বলার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। তার মাথার ভেতরটা তখন পুরো ফাঁকা হয়ে গেছে। তুহি আর আবরারও এক প্রকার হয়ে আছে। তীব্র স্তব্ধতায় আজলানের দিকে তাকালো। আজলানের অবস্থা দেখে বুঝতে বাকি রইল না আজলান নিজেও কিছু জানে না। সে নিজেও এই জঘন্য চালের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ছিল। আজলানের নিঃশ্বাস দ্রুত থেকে অদ্রুততর হয়ে যাচ্ছে। নিজের অজান্তেই তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। আজলান একটা গভীর যন্ত্রণাদায়ক শ্বাস নিয়ে নিজের চুলগুলো খামচে ধরল। বিড়বিড় করে চোখ বন্ধ করে। নামি বুঝতে পারছে না আজলান ঠিক কোন অবস্থায় আছে। সেও তার মানে কিছু জানতো না। একটু পরই আজলান নিচু স্বরে শোনা গেল, তার মানে এই সব ঘটনা সামিয়ার বানানো? তুহি বলল। আর কি ঘটনা? আজলান সময় নিয়ে নামির দিকে তাকিয়ে বলল, একবার মনে আছে তোমায় জিজ্ঞেস করেছিলাম কোথায় গিয়েছিলে একা? সেই প্রথমবার তুমি একা বেরিয়েছিলে। সেদিন ডিউটি চলাকালীন আমার কাছে নতুন নাম্বার থেকে কল আসে এবং বলা হয় দ্রুত শপিং কমপ্লেক্সের সামনে যেতে। প্রথমে যেতে না চাইলে আমাকে অনেক কিছু বলা হয় যে তোমার ব্যাপারে কথা আছে। আমি সিরিয়াস কিছু ভেবে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখলাম শপিং কমপ্লেক্সে তুমি একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছো, আর দুজন ছেলে আড়ালে দাঁড়িয়ে আমার বলছিল যাতে আমি বিশ্বাস করি, কিন্তু আমি তখন বিশ্বাস করতে পারিনি। আরেক দফা অবাকের পর্যায়ে পৌঁছে গেল ঘরের বাকি লোকেরা। তুহি আর আবরার তো দফায় দফায় চমকে উঠছে। আজলান আবার বলল, বাসায় ফিরে আমি যখন তোমায় জিজ্ঞেস করলাম তখন তুমি আমায় বলছো স্টেশনারিতে গিয়েছিলে, অথচ আশেপাশে কোনো স্টেশনারি শপ ছিল না। এতে আমার মনে আরেকটা সন্দেহের বীজ বোনা হয়েছিল। আমি সত্যি স্টেশনারি দোকানে গিয়েছিলাম, যেটা শপিং কমপ্লেক্স থেকে কিছুটা দূরে ছিল, কিন্তু ওখানে এক লোক এসে আমাকে বলল আব্বু এসেছে, একটু দূরেই আছেন। আমাকে যেতে বলল। প্রথমে সন্দেহ করলেও পরে বুঝিয়ে আমাকে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করেও আব্বুর দেখা পাইনি আমি। ওরা বলল হয়তো চলে গেছে। একটু মন খারাপ নিয়েই বাসায় ফিরলাম, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করেছিলেন আমার তখন একটুও মনে ছিল না এটা বলার। এত ভয়ঙ্কর সত্যি যে থাকতে পারে তুহি বা আবরার কেউ কল্পনা করেনি। ঘরের মধ্যকার থমথমে পরিস্থিতি, আজলানের অবস্থা আর নামির শূন্য চোখের ভাষা দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে একটু ভেবে অত্যন্ত গম্ভীর এবং বাস্তববাদী গলায় সে বলে উঠল, এখানে দোষ আইলান ভাইয়ের একারে ছিল না, আর না ছিল নওমির। খেলাটা আসলে প্রথম দিন থেকেই অন্য কেউ খেলছিল। একজন ঠান্ডা মাথার খনি যেমন নিখুঁত ছক কষে খুন করে, ঠিক তেমন ডক্টর সামিয়া নামের ওই মেয়েটা অন্তত ঠান্ডা মাথায় তোমাদের দুজনের ভালোবাসার সম্পর্কটাকে খুন করেছে। এখানে তোমরা দুজনে পরিস্থিতির শিকার, দুজনকেই সামানে ভুল বোঝানো হয়েছে। তবে তুহি ভ্রু কুঁচকে বলল, আমার মনে হয় সামিয়া মেয়েটা একা নয়, আপন কেউ ওর সাথে যুক্ত ছিল। এতগুলো কাজ কি একা করতে পারবে? ভেবে দেখো, দুজনকেই দুদিক থেকে প্যাঁচে ফেলা, তারপর বিশ্বাস করানো, বিভিন্ন ছবি বানানো, আর যা যা, সব কি একা করা সম্ভব? না। তুহি এবার সোফার হাতলে হাত রেখে স্তব্ধ গলায় বলল, কি ভয়ঙ্কর মানসিকতা! একটা মেয়ে নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে। দুটো মানুষের সাজানো সংসার, একটা অনাগত বাচ্চার ভবিষ্যৎ, সব কিছু ও স্রেফ নিজের জেদ আর হিংসার আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। আবরার আজলান আর নামির দিকে তাকালো। দুজনের চেহারায় এখন বিধ্বস্ত। এতদিনের জমে থাকা ভুল বোঝাবুঝির পাহাড়টা ভেঙে পড়ার পর তারা দুজনেই এখন মানসিক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে।
সে গলা খাকেরি দিয়ে উঠে দাঁড়ালো। তারপর তুহির হাত ধরে আলতো করে টেনে বলল, তুই চলো আমরা একটু ভেতরে যাই, ওদের নিজেদের মধ্যে কিছু কথা বলা দরকার। এতগুলো বছরের জটলা তো একটু সময় দেওয়া উচিত। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তুহি আর দ্বিমত করলো না। রুমে এখন শুধু আজলান, নাওমি আর কোলে বসে থাকা পুচকে আদনান। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করলো। নিজের দুই হাতে তালু দিয়ে মুখটা মুছে সে ধীর পায়ে এগিয়ে এলো নাওমির দিকে, কিন্তু খুব কাছে যাওয়ার সাহস পেল না। কিছুটা দূরত্ব বজায় রেখে নাওমির সোজাসুজি সোফায় বসলো। দৃষ্টি মেজোতে রেখে সময় নিয়ে আজলান নিচু স্বরে বলল, নমি, নমি দেখো, আমাদের দুজনের ফাঁদে ফেলা হয়েছে। আমি আজ নিজেকে পুরোপুরি দোষী বলতে পারছি না, আর না পারছি তোমাকে কাঠগড়ায় দাঁড় করতে। এই সকল সত্যের দিকে তাকিয়ে আজ আমার মনে হচ্ছে আমরা দুজনই আসলে এক নির্মম পরিস্থিতির শিকার। কাউকে একইভাবে দোষী বলা যায় না। নাওমির আক্ষেপের সঙ্গে বলল, সত্যিটা না হয় আজ সামনে এলো, কিন্তু এই যে 3টে বছর কেটে গেল, এই হিসাব কে দেবে? এতগুলো বছর যে অপবাদ আর তীব্র কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে আমি কাটিয়েছি, তা কি আর কোনোদিন ফিরে আসবে? আমার কষ্ট বাদই দিলাম, আমার ছেলেটা তো নিষ্পাপ, তাহলেও যে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে বড় হলো, সেটা এই একটা আক্ষেপ তো আমার সারা জীবন থেকে যাবে আহিল। নাওমির মুখে এতদিন পর নাম শুনে আহিলের বুকটা হু হু করে উঠল। তার চোখ গেল আদনানের দিকে, যে চোখ বড় বড় করে তাকেই দেখছে এতক্ষণ। বহু কষ্টে এতক্ষণ পর থেকে চোখ সরিয়ে রেখেছিল। দেখলেই ইচ্ছে হয় কোলে তুলে আদর করতে, কিন্তু নাওমি কি দেবে? সব চিন্তা একপাশে ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে খুব আকুল হয়ে বলল, একবারের জন্য কি আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি? আমার কলিজাটা যে একটুখানি ওকে আদর করতে ছটফট করছে না। আমি একটাবার ছুঁয়ে দেখতে দাও প্লিজ।